বিগত দিনের যে মাওবাদীদের অত্যাচার ছিল আমরা জানি। সেই তথাকথিত মাওবাদী যারা দিনের বেলায় তৃণমূল এবং রাতের বেলায় মাওবাদীর সাথে আমাদের উপর অত্যাচার, এবং এই তৃণমূল যদিও বিজেপি আমাদের পশ্চিমবাংলায় কোনো স্থান পেত না, তারাই নিয়ে এসেছে। আমরা এক সময় দেখেছি মমতা ব্যানার্জি নিজে রেলমন্ত্রী ছিলেন, কয়লা মন্ত্রী ছিলেন কেন্দ্রের বিজেপি সরকারের অধীনে। সেই সুবাদে বিজেপির স্থান হয়েছে পশ্চিমবাংলায়। ফলে বিজেপি যে তৃণমূলের যে বিজেপি, এটা কিন্তু বুঝতে কোনো অসুবিধা হয়। এই ঘটনা আমরা লক্ষ্য করছি। ফলে মাওবাদীদের বিরুদ্ধে যখন আমরা প্রচার আন্দোলন সংগঠিত করেছি, তখন স্বাভাবিকভাবেই আমরা মনে করছি এই নির্বাচন আমাদের পক্ষে কমরেড রথু সিং বামফ্রন্টের মনোনীত সিপিআইএমের প্রার্থী, তাকে নির্দিষ্ট করতে পারবই, এরকম একটা ভরসা রাখতে পারি। নমস্কার, আপনি রয়েছেন কবিরের সঙ্গে। আজকে আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি পুরুলিয়া জেলায়। আবার এসেছি পুরুলিয়ার মানবাজার এবং বান্দোয়ান, এই দুটি বিধানসভা কেন্দ্র কভার করব। সেখানকার মানুষের সঙ্গে কথা বলবো, সেখানকার প্রার্থীদের সঙ্গে কথা বলবো, সেখানকার দলীয় নেতৃত্বের সঙ্গে কথা বলবো। সিপিআইএম এর পুরুলিয়া জেলার ডেমোগ্রাফি, পুরুলিয়া জেলার পলিটিক্যাল কম্পোজিশন কিন্তু একদম অন্য রকমের, এবং পুরুলিয়া কিন্তু এবার অন্যভাবে, পলাশের দেশ, লালমাটির দেশ, অন্যভাবে ভাবছে। কিভাবে জানার জন্য আসুন আমার সঙ্গে। দেখছেন ছবির মতো রাস্তা পুরুলিয়ায়, কালো পিচের রাস্তা, দুধারে জঙ্গল, সামনেই কিন্তু পলাশ। আমি জামিরকে বলবো আপনাদেরকে দেখাতে। এখানে মাটিতে কিছু পলাশ, এবং এই পলাশ এবারে যদিও পলাশের, জামির একটু কাছ থেকে দেখাও, আমার দর্শকদের একটু কাছ থেকে পলাশ দেখাও। পুরুলিয়ার এই জঙ্গলে কিন্তু দুধারে জঙ্গল, লালমাটির রাস্তা, এখানে কালো পিচের রাস্তা। পুরুলিয়া কিন্তু এবার একদম অন্যরকম ভাবছে। কি ভাবছে? মা মাটি মানুষের খবর শুধুমাত্র আপনারা জানেন কবির সৌরভের ইউটিউব চ্যানেলে দেখানো হয়। তাই যারা আমার চ্যানেল দেখেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেননি, বা যারা প্রথমবার আসছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। আপনার এই ছোট্ট পদক্ষেপটি আমাকে আরো 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 কাজ করতে, সারা বাংলা ঘুরে বেড়াচ্ছি, আমাকে আরো কাজ করতে উৎসাহিত করবে। সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন। যেমনটা বলেছিলাম, আমরা এখন বান্দোয়ান বিধানসভা, জঙ্গলমহল, বান্দোয়ান বিধানসভার সিপিআইএম ক্যান্ডিডেট রথু সিং। আমরা রথু সিং এর সঙ্গে কথা বলবো। তার আগে বান্দোয়ান বিধানসভার একটা ছোট্ট করে ওভারভিউ আপনাদেরকে আমি দিই। 2011 সালে যখন বামফ্রন্ট সরকার থেকে চলে যাচ্ছে, তখন কিন্তু এই বান্দোয়ান বিধানসভায় সিপিআইএম জয়লাভ করেছিল। 2016 রীতিমতো ক্লোজ ফাইট হয়েছিল তৃণমূল এবং সিপিআইএম এর মধ্যে। 2021 সালের বিধানসভা বাইনারির ভোট বলে যেটা খ্যাত হয়ে আছে, বিখ্যাত না কুখ্যাত আমি জানি না, সেই বাইনারির ভোটে এখানে সিপিআইএম ক্যান্ডিডেট 10% ভোট পেয়েছিলেন। অনেকটা ভোট কিন্তু বিজেপি গেইন করেছিল। রথু সিং এর সঙ্গে কথা বলবো, বোঝার চেষ্টা করব এবারে তারা কোন কোন ইস্যু নিয়ে মানুষের কাছে যাচ্ছেন, কেমন ফলের ব্যাপারে আশাবাদী। রথু, আপনার সঙ্গে যখন কথা হচ্ছিল, আপনি বলছিলেন যে এখানে প্রচুর ছেলে মেয়ে, এটা আমি যদিও সারা বাংলা ঘুরেই দেখতে পাচ্ছি, প্রচুর ছেলে মেয়ে এখানে, শিক্ষিত ছেলে মেয়ে, তারা পরিযায়ী শ্রমিক হয়ে কেউ ঝাড়খণ্ডে, কেউ ওড়িশায়, কেউ মধ্যপ্রদেশে, কেউ কেরালায় চলে যাচ্ছে। কেন এরকমটা কেন হচ্ছে? আপনাদের নমস্কার। আমরা 2011 সালে যখন সরকারটা চলে যাচ্ছে, কিন্তু এই বাদান বিধানসভা আমরা তৎকালীন আমাদের এমএলএ সুশান্ত বেসরাকে আমরা সেই সময় জিতিয়েছিলাম। 2011 তখন মাওবাদী উদ্দেশ্য দিয়ে সেই সময় মাওবাদীরা আমাদের 12-13 জনকে খুন করে দিল। তারপরেও আমরা সেইটাকে মাওবাদীর বিরুদ্ধে মোকাবিলা করে লড়াইটা জোরদার করেছিলাম। সেই লড়াইয়ের ফল আমরা সেদিন পাইয়েছিলাম। সরকারটা হেরে গেল আমাদের এই বিধানসভায়, আমরা আমাদের প্রার্থীকে পাঠাতে পারিছিলাম, কমরেড সুশান্ত বেসরাকে। তার পরবর্তী সময়ে যখন আমাদের ফাইট হয়েছিল দ্বিতীয় বিধানসভা, তো তারপরে আমাদের ভোটটা কমে। তার মূল কারণ ছিল যে তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূলের যে অপশাসন, তার বিরুদ্ধে কিছু মানুষ আমাদের ছেড়ে বিজেপিকে সমর্থন করেছিল, যার ফলে বিজেপির ভোটটা বেশি হয়েছিল। বর্তমানে প্রার্থী ঘোষণা হওয়ার পর, আমাদের বামফ্রন্ট প্রার্থী ঘোষণা হওয়ার পরে এই এলাকায়
মানুষের একটা উৎসাহ উদ্দীপনা প্রচন্ড ভাবে, যারা আমাদের ছেড়ে চলে গেছিল, তৃণমূলেও গেছে, বিজেপিতেও বেশিরভাগটা চলে গেছিল, তারা ঝাঁকে ঝাঁকে আমাদের দিকে এখন ফিরে আসছে। গ্রামের মিটিতে বলুন, পাড়াতে আমরা যখন যাচ্ছি, বিভিন্ন ভাবে আমাদের কাছে সহযোগিতা করছেন এবং আগামী দিনে যে আমাকে আশ্বাস দিচ্ছে যে তোমাকে আমরা জিতাবই, মানে এই মানুষের একটা মানে মনোবল এটা প্রকাশ পাচ্ছে আর কি। এর কারণটা কি, মানে মানুষ আপনাদের দিকে আসছে নতুন করে কেন? এইখানে পশ্চিমবাংলায় বর্তমান বা এখন যিনি আমাদের আহ, ভোটে দাঁড়িয়েছেন তৃণমূল পক্ষ থেকে, সে পুরানো এই দুবার জিতেছে, এবার আরো দাঁড়িয়েছে। তার যা কাজকর্ম, এলাকায় যে উন্নয়নের কথাটা বলছি, জঙ্গলমহলের উন্নয়নের পরিবর্তে এলাকাটাকে যেভাবে দুর্নীতি আখড়া তৈরি করে দিয়েছে, ছোট নেতার থেকে বড় নেতা পর্যন্ত একদম মানুষ একবারে বিতৃষ্ণা হয়ে গেছে তৃণমূলটার বিরুদ্ধে। ফলে আজকে যেমন আমাদের বামফ্রন্ট সরকার আমলে যা আমরা করেছি, আমরা রাস্তাঘাট, স্কুল, কলেজ, মানে বিশ্ববিদ্যালয়ে যা করেছি সেটাই পড়ে আছে, শুধুমাত্র তারা এই নীল আর সাদা রংটা করেছে। মুখ্যমন্ত্রী তো বলেছিলেন জঙ্গলমহল হাসছে, এবং এই কথা তো সত্যি যে মাওবাদীদের উপদ্রব কমে গিয়েছে, এই মুহূর্তে আর জঙ্গলমহলে কোনো খুনি হয় না, এই কথা তো সত্যি। না, এটা ঠিক, এটা আমাদের লড়াইটা চলছে জঙ্গলমহল এখনো। তৎকালীন তখন আমরা লড়াই করেছিলাম, এখনো মাওবাদীর বিরুদ্ধে লড়াই করি। আর আমরা এটা এই জন্যে, এখানে মানুষের কেন আজকে এলাকা আরো চাইছে না, এলাকার যারা ইয়ং যুবকরা আছে, যারা লেখাপড়া জানে না, হাত পা আছে, যারা অন্তত শরীরটা খাটায়, দু পয়সা রোজগার করতে পারে, মানে এইরকম আমাদের এলাকায় কাজ নাই। 100 দিনের কাজটা এরা শেষ করে দিল চুরি করে। মোদি আমরা সুপ্রিম কোর্ট করলাম, হাইকোর্ট করলাম, আমরা জিতলাম, কাজ করতে বললো, কিন্তু এখনো কাজ শুরু হয়নি। মাওবাদীদের অত্যাচারের বিষয়টা আমি আপনাদের পশ্চিম মেদিনীপুর জেলার সম্পাদক বিজয় পালের সঙ্গেও কথা বলেছি, দেবলীনা হেমব্রমের সঙ্গে কথা বলেছি, বাঁকুড়া জেলার সম্পাদক। আপনার কাছ থেকে একটু জানতে চাই আপনাদের অভিজ্ঞতা কেমন, কি হতো, মাওবাদীদের অত্যাচার কেমন ছিল? মাওবাদীদের অত্যাচার ছিল এই সময় আমাদের জঙ্গলমহলে, যারা মানে যাদের পুঁজি আছে, যাদের দোকান আছে, যাদের কিছু টাকা পয়সা আছে, তাদের কাছে তোলা 50,000, 2 লাখ, 5 লাখ এরকম তুলে আদায় করতো। আর আমাদের জঙ্গলমহল এলাকার মহিলাদের, ভালো ভালো মহিলাদেরকে বা বউ, তাদেরকে জঙ্গলকে ভাত নিয়ে যেতে বলতো, একা পাঠাতে হবে, মানে এত হুইপজারি ছিল। মানে তারপর খুন, না টাকা দিলে খুন, বা আমাদের নেতাদেরকে বাঁচিয়ে বাঁচিয়ে খুন করে, যে রবি করের মতো সভাধিপতি, পার্টি লিডার, তাকে খুন করে, তার স্ত্রী খুন করলো, সেই সঙ্গে আরো 10-11 জনকে খুন করলো এরা। তারপরেও আমরা যেটা লড়াইটা করলাম যে না, এটা ঠিক নয়, এই পথটা ঠিক নয়। জনগণ এই যে পালিয়ে যাচ্ছে, জঙ্গল থেকে পালিয়ে যাচ্ছে সবাই, যে এলাকায় মানুষ স্বাধীনকাল থেকে বসবাস করতো, জীবনযাপন করতো, তারা ঝাঁকে ঝাঁকে ওই, তারা তো পশু পালন জাত থাকতো, সব নিয়ে মাঠে দিয়ে চলে এসেছিল। প্রত্যেকদিন খুন আর মহিলাদের উপর অত্যাচার, সেটা তখন তো এটা মূলত তৃণমূলের এই কাজ ছিল। তৃণমূলে একটা মাওবাদী তৈরি করেছিল সেই সময়। মাওবাদী কিষানজিকে নিয়ে মমতা ব্যানার্জি সিঙ্গুরের পেছান দিয়ে দেখবো বন্দুক নিয়ে, একটা কাবরা কাবরা গামছা দিয়ে থাকতো দাঁড়িয়ে। আমাদের তখন বলেছিল যে মুখ্যমন্ত্রীকে দেখতে চাই, মমতাকে দেখিয়েছিলেন উনি। মাওবাদীরা আজকে কোথায়? মাওবাদীরা এখন তো তৃণমূলের এমন জায়গায় আছে, সব তো আপনার ওই পুলিশ ব্যারাকে আছে। ছত্রধর মাহাতো কি এই অঞ্চলে কাজকর্ম করতেন? একদম একদম, এই অঞ্চলে তো ওই তো প্রথম শুরু করে দিয়েছিল, তারপরে তো খুনাখুনিটা শুরু হলো। ফলে আমরা লড়াইটা তখন করেছিল, মানুষ চাইছিল যে এই খুন সন্ত্রাস বা এই মহিলাদের উপর আক্রমণ, এইসব, এটা প্রতিবাদে সমস্ত মানুষকে একত্রিত করেছিল। তারপরে ছত্রধর মাহাতো তৃণমূলের নেতা হয়েছিল। তারপর নেতা হয়েছে। এই অঞ্চলের মূল সমস্যা কি কি? শিক্ষা, এবং আমি ঘুরতে ঘুরতে অনেক মানুষের সঙ্গে কথা বলছিলাম যে এখানে স্বাস্থ্য কেন্দ্র বা হসপিটাল সেই অর্থে নেই। না না, এখানে যে মূল সমস্যাগুলো আছে, সমস্যা বললাম যে কাজের সমস্যা, কাজ পাচ্ছেন এক। 2 নম্বর হচ্ছে স্বাস্থ্য কেন্দ্রগুলো দেখছেন, ওই তো মানে বসে, মানে ডাক্তার বা নার্স বসে কিনা জানি না, তাও ভালো ভালো যেখানে অন্তত ব্লক স্বাস্থ্য কেন্দ্রগুলো, সেগুলোও একদম সেই পরিকাঠামো, ভিতরে ঢুকলে একদম আপনার গন্ধই টিকতে পারবেন না, এরকম অবস্থা। আমাদের তো বান্ধান বিধানসভা এলাকায় ওই চারদিকে শুয়োরের পায়খানা, প্রচন্ড, মানে এটা তো গোটাই। শিক্ষা ক্ষেত্রে যেমন প্রাইমারি থেকে কি বলবো, নিয়োগ বন্ধ, লেখাপড়া একদম শেষ হয়ে গেছে। কোথাও প্রাইমারিতে স্কুলে যাচ্ছে নাকি স্কুলে একবারে নায়ের মতো, সে একজন যদি শিক্ষক আছে কোনো ক্রমে,
এখন একবারই এই শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ে গেছে। এলাকায় মানুষ সেটা বলছে। এমনকি রাস্তাঘাট আজকে দেখছেন হয়তো একটা চকচকিয়া এটা প্রত্যন্ত এলাকায় যেখানে কোনো মানুষ জঙ্গল বসবাস করে, এখনো রাস্তা খাপচা খাপছে একদম। আর হাজার হাজার কোটি কোটি টাকা দিয়ে আপনার উদ্বোধন হচ্ছে, তারপরে রাতে দিনে উদ্বোধন, রাতের বেলায় আপনার ওই বোটটাও নিয়ে চলে যাচ্ছে। এমনটা ধরে নেওয়ার কারণেই রতুদা যে আপনারা মানে খুব কষ্ট কল্পনা করতে হবে যে আপনারা এবারে জিতবেন, এমনটা ধরে নেওয়ার খুব একটা কারণ নেই। কিন্তু তবুও আমি তর্কের খাতিরে যদি ধরে নিই যে আপনি জিতলেন, আপনি জিতলে কি করবেন মানুষের জন্য, এই এলাকার জন্য? দেখুন, এই প্রথমে এই যে নারী সমাজের উপরে যে অত্যাচার, সেটা যখন প্রথমে আমরা টার্গেট করবো কোনোভাবেই মহিলাদের উপরে। যে শুনেছেন বান্ধান হসপিটালে আমাদের মরিকা মাহাতো, মানে এইরকম এইরকম যারা মানে করছে, মানে এইটাকে প্রথম আমরা টার্গেট করবো। সেই সঙ্গে মানুষের এই যে কাজের, আমরা যদি সরকার আসি তাহলে তো প্রথম আমরা ঠিক করবো যে এই বেকার যুবকদের কাজ দিতে হবে প্রথমে। সরকারে আসার কথা তো অনেক দূরে, আপনি এই বান্দোয়ানে জিততে পারবেন? না, সেটা জিতলে তো নিশ্চয়ই আমি আমার যতটুকু অধিকার থাকবে, যতটুকু ক্ষমতা থাকবে, আমার দ্বারা যতটা ক্ষমতা থাকবে, সেটা আমি এই এলাকায় প্রথমে গরিব মানুষের উপরে যেটা ভালো না করলে সেটা আগে এই জেলায় বিজেপির একটা প্রচন্ড প্রভাব আছে, এমনটা ধরে নেওয়ার কারণ আছে কি যে বান্দোয়ানে বিজেপি থেকে প্রচুর লোক আপনাদের দিকে আবার ফিরে আসবে? শুরু করেছে প্রচন্ড ভাবে। মানে প্রায় এই এলাকায় বিজেপি ছাড়ে আমাদের দিকে সবাই সঙ্গ দিচ্ছে, এখন আসছে, মিটিং আসছে, মিছিল এসছে, আমাদেরকে উৎসাহিত ভোট দিচ্ছে। দেবেন তারা? হ্যাঁ, দেবে ভোট। কেন, মানে এমনটা ধরে নিচ্ছে? না না, ওই যে কি এমন কাজ করলেন ওটা আমরা করেছি, মানে এলাকায় তো আমরা আছি মানুষের পাশে, আমরা তাই ভোট আসছি বলে আজকে এরকম ব্যাপার না। আমরা অবিরাম ধারায় আমরা এলাকায় আছি, এলাকায় উন্নয়নের জন্য লড়াই করছি, আমরাই লড়াই করছি এসআইয়ের, আমরাই লড়াই করছি এই যে 100 দিনের কাজ, আমরাই লড়াই করছি বেকার যুবকদের চাকরি, আমরা লড়াই করছি দুর্নীতির বিরুদ্ধে। একটা সময় আদিবাসীদের মধ্যে আপনাদের একচ্ছত্র প্রভাব ছিল, সেই প্রভাব এখন এতটা কমে গেল কেন? না না, এটা তো শুনুন, এটা কমে যাওয়ার মূল তো কারণ এখন একটা এই দুটো দলেই যখন ভোট আসছে, কোথাও কোথাও দেখবেন কি মানে কিছু টাকা পয়সার লোভ লালসা আছে, কিছুটা 2 নম্বরই যে আমাকে চাকরি দিয়ে দিব তোমাদেরকে, মিথ্যা প্রতিশ্রুতি, মানে এই সবগুলা কিছুটা ছিল, কিন্তু সেটা আবার আমাদের দিকে ফিরে আসছে আদিবাসীরা সবাই। আমার নাম হচ্ছে তরণী সিং। সিপিআইএম এর সংগঠনের তরফ থেকে আমি একজন এরিয়া কমিটির সম্পাদকের দায়িত্ব পালন করে আসছি 2017 থেকে। সেটা হচ্ছে বান্ধান দক্ষিণ এরিয়া কমিটি। ওই এলাকাতে দুটো অঞ্চল আছে, অঞ্চলগুলো হচ্ছে ভাদকা এবং কুচিয়া। বর্তমানে সেখানে বুথের সংখ্যা মোট 23টি। তো ওই এলাকাতে বিগত 2004 সালে মাওবাদীদের উপদ্রবটা খুব বেশি ছিল, যেখানে আমাদের কর্মী সমর্থক এমনকি সাধারণ মানুষকেও জীবন দিতে হয়েছে, রক্ত দিতে হয়েছে। এখনো কয়েকজন কমরেড আমাদের পার্টির কর্মী গুলিবিদ্ধ অবস্থায় বেঁচে আছেন। যারা বেঁচে আছেন তাদের মধ্যে থেকে এক্স পঞ্চায়েত সমিতির সভাপতি কমরেড রতন সোরেন, এক্স পূজা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কমরেড রামপদ মান্ডে খুন হয়েছেন, গণপতি ভদ্র খুন হয়েছেন, রবীন্দ্রনাথ কর তাঁর স্ত্রী আনন্দময়ী কর খুন হয়েছেন, ওই এলাকায় ধনুরজক এক সভাপতি। ফলে আমাদের কাছে একটা এমন ভীতির সঞ্চার সংগঠিত করার চেষ্টা করেছিল, যাতে করে আমরা সেই এলাকায় ঠিকভাবে জীবনযাপন বা বসবাস করতে না পারি, এরকমের একটা পরিস্থিতি বিরাজ করছে। আমরা প্রথমটা হয়তো হতচকিত হয়েছিলাম, কিন্তু পরবর্তীকালে এমন একটা চিন্তা ভাবনা নিয়েছি যেন আমাদের এটাকে রুখতেই হবে। ফলে অনেক সময় দেখা গেছে যে আমাদের পার্টি সংগঠনের পক্ষ থেকে, তখনকার দিনে জোনাল কমিটি ছিল, লোকাল কমিটি ছিল, এখন বর্তমানে সাংগঠনিক পরিকাঠামোর একটা পরিবর্তন ঘটেছে। জায়গা হোক, তৎকালীন জোনাল কমিটির সম্পাদক কমরেড উপেন্দ্রনাথ হাঁসদা উনি বলেছিলেন, তুমি চলে এসো আমাদের এখানে, বন্ধনে থাকো, যাতে করে কোনোভাবেই জীবনটা না দিতে। কিন্তু আমি তখন সেই কথাকে অগ্রাহ্য করি যে না, আমি গ্রাম ছেড়ে বাড়ি ছেড়ে যাব না। ফলে সে জায়গায় থেকেই মানুষের মনের মধ্যে একটা সাহস যোগাতে পেরেছি।
এখন বর্তমান সময় যে নির্বাচনটা হচ্ছে সেখানে 23টা বুথ আছে, গোটা বান্ধন বিধানসভার শেষাংশটা বটে। সেই এলাকাতে 321 থেকে 343 নাম্বার বুথ আছে, ফলে দায়িত্বটা সেখানে। হয়তো অনেক বড় এলাকা, কিন্তু এইটুকু বলতে পারি কারণ আমরা এখনো সে জায়গায় সেই মতো করে দায়িত্ব নিয়ে কাজ করার চেষ্টা করছি। এই 23টা বুথের মধ্যে আমি যেখানে বসবাস করি সেটা হচ্ছে ডাঙ্গরজুড়ি বুথ, 331 নম্বর বুথ। সেখানে ভোটারের সংখ্যা 578। ফলে যা মনে হয়েছে যদি 90% পুল হয় তাহলে সেখানে পুল হবে 522, এবং সেই 522-এর মধ্যে আমরা 308 এখনই যা বিভিন্ন কাজকর্মের মধ্য থেকে রিভিউ করে পেয়েছি সেটা মনে হয়েছে। তেমনি আরো যে বুথগুলো আছে সেই বুথগুলো আমরা বুথ কমিটি বসে সেই ধরনের রিভিউ করব, এবং ধাদকার ক্ষেত্রে যে 12টা বুথ সেখান থেকে 7টাতে জয়লাভ করতে পারবো, কমরেড রথু সিংকে জিতাতে পারবো। তেমনি কুচিয়ার ক্ষেত্রে 11টা বুথ আছে, সেখান থেকে 6টা বুথ আমরা বেশি ভোটে রথু সিংকে জিতাতে পারবো, এরকম একটা ভরসা আছে। হ্যাঁ, আমরা কবিগুরু রবি ঠাকুরের কথা বিশ্বাস করি। উনি একটা কথা লিখে গেছিলেন যে আমি একলা গোটা বিশ্বটা জয় করতে পারবো না, কিন্তু এইটা পারবো যে একটি বা দুটি গ্রাম পারবো। তাই আমি আজকে এই বিধানসভা পার্টি টিমের মিটিংয়ে একজন মেম্বার, একজন সদস্য হিসাবে বলতেই পারি যে গোটা বান্ধন বিধানসভায় 343টা বুথ আছে, সেটা আমার ক্ষেত্রে যেটা সম্ভব না হলেও এই যে 23টা বুথের মধ্যে আমি 13টা বুথ জিতাই নিয়ে আসতে পারবো, এই ভরসাটা রাখি। তেমনি এই মতো করে সমস্ত সদস্যরাই এই দায়িত্বটা যদি নেয় তাহলে কমরেড রথু সিং এই বান্ধন বিধানসভায় জিতবেন, এই আস্থা ভরসাটা পুরোপুরি রাখতে পারি। আমি বান্ধন বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক সুশান্ত বেসরা। 2016 সালেও আমরা এখান থেকে লড়াই করেছিলাম, পার্টি আমাকে প্রার্থী করেছিল। 2011 টু 2016 আমাদের ফলাফল খুব ভালো ছিল। 2019 সালে লোকসভা নির্বাচনের পরবর্তী সময় তারপরে 2021 সালে বিধানসভা, এইখানটাতে আমাদের অনেকখানি একটু সাংগঠনিকত দুর্বলতার কারণে আমরা লড়াই থেকে একটু পিছিয়ে যাই। কিন্তু বর্তমান যা পরিস্থিতি আমাদের রাজ্যে, যে তৃণমূলকে ঠেকিয়ে রাখার জন্য হচ্ছে বিজেপি। পশ্চিমবাংলার মানুষ জেনে গেছে যে টিএমসি এবং বিজেপির তলে তলে আঁতাত আছে। এটা সাধারণ ভোটার থেকে রাজ্যের সমস্ত মানুষ জেনে গেছে যে এখানে তাদের মধ্যে একটা বাইনারি পলিটিক্স রাজনীতি করে বিজেপির ইচ্ছা নেই টিএমসি যাক। রাজ্যের যে শাসক দল আছে আপাতমস্তক একটা দুর্নীতিগ্রস্ত, আর দিল্লিতে যে সরকার আছে বিজেপি একটা সাম্প্রদায়িক দাঙ্গাবাজ একটা সরকার। পশ্চিমবাংলায় তৃণমূলকে যদি চোর বলা হয়, দিল্লির সরকারকে ডাকাত বলা যেতে পারে। সাম্প্রতিক সময় আমরা গোটা দেশের চিত্র দেখেছি, ছবি দেখছি। আমরা দেখছি যে বিজেপি নেতৃত্বে, যে আরএসএস এর নেতৃত্বে যে বিজেপি সরকার চলছে, এই সরকারটা আপাতমস্তক একটা করাপ্টেড সরকার, দুর্নীতিগ্রস্ত সরকার। তাতে পিএম কেয়ার হতে পারে, তাতে ইলেকট্রাল বন্ডের টাকা হতে পারে। ওরা যেমন আদায় করছে তেমনি হচ্ছে এখানেও ইলেকট্রাল বন্ডের নাম ঠিক করে বিভিন্ন জায়গা থেকে হচ্ছে টিএমসি একই ধরনের কাজ করছে। কারণ এই দুটো ফুলের জন্মই হচ্ছে, এদের শোরুমটা হচ্ছে বিজেপি এবং তৃণমূলের শোরুমটা হচ্ছে আরএসএস এর নাগপুরের থেকে এরা তৈরি। বিজেপি মূলত কংগ্রেসকে ভেঙে তৃণমূলকে তৈরি করেছে গোটা দেশে কংগ্রেসকে দুর্বল করার জন্য, তাদের লড়াইকে দুর্বল করার জন্য, এবং বিজেপির সুবিধার্থে কংগ্রেস ভেঙে তৃণমূলের জন্ম। এবং তৃণমূল কংগ্রেসের যে রেজিস্ট্রেশন, রাজনৈতিক দল হিসাবে রেজিস্ট্রেশন, তার পুরো দায়িত্বই পালন করেছে আরএসএস। তাদের প্রতীক কি হবে? ওদের পদ্মফুল, আর এদের প্রতীক হচ্ছে ঘাসফুল। বলে দুটো দলকে আরএসএস পরিচালনা করছে। আমাদের
বিজেপিরা এখানে হচ্ছে দাঙ্গা করার মতন বিভিন্ন জায়গায় তারা চেষ্টা করছে, পারছে না। এরা দাঙ্গা, সাম্প্রদায়িক হাঙ্গামা, জাতিগত হচ্ছে যে লড়াই না লাগাতে পারলে বিজেপি কখনো আসতে পারবে না। তার জন্য হচ্ছে যে মুর্শিদাবাদ আমরা একটা দেখেছি। কিন্তু এখানে মনে রাখতে হবে, এখানে 34 বছর বামপন্থীরা রাজত্ব করেছে, মানুষের সমর্থনে সরকারে ছিল প্রত্যেকটা মানুষ। এখন তারা হচ্ছে যে ওই শিক্ষায় শিক্ষিত সেই সময়ের, যে জাতপাতের রাজনীতি এখানের মানুষ, পশ্চিমবাংলার মানুষ চায় না। ফলে এরা চেষ্টা করলেও এখানে সেই কায়দা এবং কৌশলটা এখানে তারা প্রয়োগ করতে পারছে না। কিন্তু এদের বিশ্বাস নেই বিজেপির পেছনে যে আরএসএস আছে, ওরা কখন কি করে সাধারণ মানুষকে আমরা সজাগ করছি, সাধারণ মানুষকে আমরা বলছি। এই বিধানসভা আর 2011 সালের বিধানসভা আকাশ জমিন পার্থক্য আছে। 2026 সালের বিধানসভায় সারা বাংলা জুড়ে, গোটা পশ্চিমবাংলা জুড়ে লাল ঝান্ডা উঠছে এবং আমাদের প্রার্থীরা যেখানে যেখানে হচ্ছে তারা প্রতিদ্বন্দ্বিতা করছে, তারা জয়ী হয়ে আগামী দিনে বিধানসভায় যাবে। আমাদের পুরুলিয়া জেলাতে হচ্ছে 9টা বিধানসভায়, 9টা বিধানসভাতে তার মধ্যে হচ্ছে বান্ধওয়ান একটা অন্যতম বিধানসভা। এই বিধানসভাতে আমাদের কমরেড বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কমরেড রুথু সিংকে আমরা জয়ী করে বিধানসভায় পাঠাবো। এই বিশ্বাস আমাদের পার্টি কমরেডদের মধ্যে আছে, আমাদের মধ্যেও আছে। এই বার্তাটাই আমি সাধারণ মানুষকে দিতে চাই।